হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা সম্বন্ধে আলোচনা করছি। দেখো, প্রথমত বায়ুমণ্ডল। আচ্ছা, বায়ুমণ্ডল সৃষ্টি, যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর গুরুমণ্ডল যেটা অর্থাৎ মেন্টল, সেইখান থেকে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়। তো বায়ুমণ্ডলের অনেকগুলা শ্রেণী বিন্যাস করা হয়েছে, অনেকগুলা স্তরে ভাগ করা হয়েছে। মূলত কিসের ভিত্তিতে ভাগ করা হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিবর্তন বা চাপের পরিবর্তন দেখে আমরা কি করি, ভাগ করি। মূলত 5টা ভাগে ভাগ করা হয়। এছাড়াও উপরের যে একটা স্তর আছে ম্যাগনেটোস্ফিয়ার, সেটা খুবই পাতলা স্তর। মূলত 5টা স্তর ভাগ করা হয়। তো প্রথম যে স্তরটা অর্থাৎ ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, তার নাম ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিমি পর্যন্ত বিস্তৃত। তো মেরুতে কম হয়, 8 হয়। এর উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। হ্রাস পেতে পেতে সর্বোচ্চ উচ্চতায়, মানে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা কত গিয়ে দাঁড়ায়? -56 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় কিছুটা অঞ্চল জুড়ে উষ্ণতা স্থির থাকে, তাকে বলা হয় ট্রপোপজ। ঠিক আছে, যে অঞ্চল জুড়ে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় যে অঞ্চল জুড়ে উষ্ণতা স্থির থাকে তাকে বলা হয় ট্রপোপজ। এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের যে স্তর ট্রপোস্ফিয়ার, এতেই প্রায় 75% বায়ুর যত উপাদান আছে তার 75% এই স্তরেই থাকে। এতে মূল যে গ্যাসগুলো থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। আর এটা ক্রমহ্রাসমান স্তর বলা হয় কেন? প্রতি 1 কিমি উচ্চতায় প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায়। এছাড়াও এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরে জলীয় বাষ্প লক্ষ্য করা যায়। এর মূল উপাদান জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এইসব। তো এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জলীয় বাষ্প থাকার জন্য সেগুলা ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে দিয়ে ঝড় বৃষ্টি ঘটায়। এই জন্য এই স্তরকে বলা হয়, এই জন্য ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তাহলে এই স্তরে ঝড় বৃষ্টি যা কিছু ঘটে সব ট্রপোস্ফিয়ারেই ঘটে। ঠিক আছে, একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। এরপরে যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মূল যে উপাদান, গ্যাসীয় উপাদান, মূল গ্যাসীয় উপাদান হচ্ছে ওজোন, O3, ওজোন। আর এতে কোনো জলীয় বাষ্প বেশি থাকে না, জলীয় বাষ্প থাকে না, ঝড় বৃষ্টি হয় না। আর উষ্ণতারও পার্থক্য তত বেশি নয়। কিন্তু এটায় বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে স্ট্র্যাটো, যেরকম ট্রপোস্ফিয়ারের উপরের স্তর, উপরের কিছুটা অংশ উষ্ণতা স্থির থাকে, তাকে বলা হয় ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারেরও সেরকম সর্বোচ্চ উচ্চতায় কিছুটা অঞ্চল জুড়ে উষ্ণতা স্থির থাকে, তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোপজের উষ্ণতা প্রায় কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বাড়ার কারণ কি? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ার কারণ কি? মেন কারণ হচ্ছে এই ওজোন গ্যাস। ঠিক আছে, এই স্তরে ওজোনের একটা লেয়ার পাওয়া যায়, তাকে বলা হয় ওজোন স্তর। ঠিক আছে, ওজোনের কাজ কি? সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, সেই অতিবেগুনি রশ্মি শোষণ করার কাজ করে ওজোন। অতিবেগুনি রশ্মি শোষণ করার ফলে এই স্তর, বায়ুমণ্ডলের স্তর কি হয়? গরম হয়, উত্তপ্ত। গরম হওয়ার জন্য উষ্ণতা এখানটায় উচ্চতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। এর উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু চাপ কি হয়? হ্রাস পায়। প্রথম স্তরের ক্ষেত্রে উষ্ণতা আর চাপ দুটাই উচ্চতা বাড়ার সাথে হ্রাস পায়, কিন্তু এর ক্ষেত্রে চাপ হ্রাস পায়। পরপর উঁচুতে উঠলে, যত উপর দিকে উঠবে তত চাপ হ্রাস পাবেই, কিন্তু উষ্ণতা একটু উল্টা, উষ্ণতা বৃদ্ধি পায়। এই জন্য এই স্তরের যে উষ্ণতা তাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। ঠিক আছে, আর স্ট্র্যাটোস্ফিয়ারের চাপ প্রায় মানে সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলে যে চাপ হয় যাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 atm চাপ, তার 1/1000 গুণ হয়, মানে 1/1000 গুণ এই স্তরের চাপ। আর এই স্তর দিয়ে শান্ত মণ্ডল বলা হয় কেন? এই স্তরের কোনো ঝড় বৃষ্টি হয়নি, এই জন্য এই স্তর দিয়ে যত আন্তর্জাতিক বিমান আছে, জেট প্লেন, আন্তর্জাতিক বিমান সব এই স্তর দিয়ে যাতায়াত করে।
এরপরে দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তর। এর বিস্তৃতি প্রায় 45 থেকে 85 কিমি পর্যন্ত। যেরকম স্ট্র্যাটোপজের উপরের অংশ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশকে স্ট্র্যাটোপজ বলা হয়, সেরকম মেসোস্ফিয়ারের উপরের অংশকে বলা হয় মেসোপজ। এখানে উষ্ণতা স্থির থাকে, কিন্তু এখানটায় ঠিক ট্রপোস্ফিয়ারের মতোই উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে পেতে কত গিয়ে দাঁড়ায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা পুরা বায়ুমণ্ডলের সবচেয়ে কম তাপমাত্রা, -92 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাতে মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন আর কিছু কিছু আয়ন রূপেও থাকে। অক্সিজেনের প্লাস আয়ন অথবা নাইট্রিক অক্সাইডের প্লাস আয়ন থাকে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটায় সবচেয়ে কম তাপমাত্রা লক্ষ্য করা যায়। সবচেয়ে কম তাপমাত্রা মেসোপজে -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে পুরো বায়ুমণ্ডলের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। এই জন্য একে বলা হয় সর্বনিম্ন উষ্ণতার স্তর, মেসোস্ফিয়ার। তারপরে দেখো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের মধ্যে যতগুলা গ্যাসীয় উপাদান থাকে সবাই আয়ন রূপেই থাকে। থার্মোস্ফিয়ারে যতগুলা গ্যাসীয় উপাদান থাকে সবাই আয়ন রূপে থাকে। যেরকম অক্সিজেন প্লাস, ও মাইনাস, এইসব প্রভৃতি এরকম সব গ্যাস আয়ন রূপে থাকে। এই জন্য এই স্তরের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার, কারণ এখানে যত গ্যাসীয় উপাদান আছে সবাই আয়ন রূপে থাকে। এবারে এই স্তরের মূল বৈশিষ্ট্য, যেরকম স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, এখানের যে গ্যাসগুলো আছে আয়ন রূপে থাকে, এরাও কি করতে পারে, অতিবেগুনি রশ্মি, তাছাড়া গামা রশ্মি, এক্স রশ্মি আর মহাজাগতিক রশ্মি মানে পৃথিবীর বাইরে যেসব নক্ষত্র মন্ডল টন্ডল আছে তাদের থেকে অনেক রশ্মি নির্গত হয়ে মহাকাশে ছড়ায়। তো সেই সব রশ্মি যখন পৃথিবীতে আসে তখন থার্মোস্ফিয়ার সেগুলাকে শোষণ করে, যার জন্য এখানেরও এই স্তরেরও উষ্ণতা উচ্চতার সাথে সাথে খুব দ্রুত বৃদ্ধি পায়, দিয়ে কতই গিয়ে দাঁড়ায় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দাঁড়ায়, উষ্ণতা বৃদ্ধি পায়। আর এর বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে বেতার তরঙ্গ তোমরা জানো, ভূপৃষ্ঠ থেকে কোনো বেতার তরঙ্গ যদি, বেতার বলতে এই টেলিযোগাযোগ বা যে কোনো কিছু যোগাযোগ কিসের মাধ্যমে হয়, এই থার্মোস্ফিয়ারের সাহায্যে হয়। থার্মোস্ফিয়ার কি করে, বেতার তরঙ্গকে প্রতিফলিত করে ভূপৃষ্ঠে আবার ব্যাক করে দেয়। ভূপৃষ্ঠ থেকে গেল, থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে চলে এলো। বেতার তরঙ্গে প্রতিফলিত করে, আর এই মহাজাগতিক রশ্মি শোষণ করে বলে এতে বিভিন্ন কি দেখা যায়, বিভিন্ন রঙের আলোর উৎপন্ন হয়, যেগুলোকে বলা হয় মেরুজ্যোতি। মেরুজ্যোতি বা বেতার তরঙ্গ প্রতিফলন সব থার্মোস্ফিয়ারের জন্যই ঘটে। আর এখানে কি থাকে, স্পেস স্টেশন। স্পেস স্টেশন বলতে আমরা মহাকাশ যান, জানোই তো, রকেট ফকেট পাঠানো হয়। তো অনেক কৃত্রিম উপগ্রহ অনেক সময় কি হয়, পাঠানোর সময় কৃত্রিম উপগ্রহ সেখানে স্পেস স্টেশনে কি করে, ফুয়েল মানে তার যে জ্বালানি সেইটাকে আবার কি করে ভর্তি করে আর কি, খালি হয়ে গেলে স্পেস স্টেশনে। স্পেস স্টেশন বলতে সেগুলা থেকে অন্যান্য কৃত্রিম উপগ্রহকে ম্যানেজ করা যায়। তো এই থার্মোস্ফিয়ারে সব স্পেস স্টেশন স্থাপিত হয়। এরপরে দেখো, এরপরের যে স্তরগুলা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের উপরের স্তর। থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় কিছুটা অঞ্চল জুড়ে উষ্ণতা পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তাকে বলা হয় থার্মোপজ। থার্মোপজের উপরে যেটা থাকে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের মূল উপাদান হচ্ছে সব হালকা হালকা গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, এইসব গ্যাস থাকে এক্সোস্ফিয়ারে। আর এই স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। থার্মোস্ফিয়ারে স্পেস স্টেশন থাকে আর এক্সোস্ফিয়ারে থাকে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট। ঠিক আছে, এরও উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশিই থাকে এক্সোস্ফিয়ারে। এরপর সবচেয়ে উপরের স্তর, সবচেয়ে পাতলা স্তর অর্থাৎ বায়ুমণ্ডলের সীমা, ম্যাগনেটোস্ফিয়ার। এটা
এক্সোস্ফিয়ারের পর থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে, আর এর উষ্ণতা 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। এরপরে দেখো, রাসায়নিক উপাদান বিভিন্ন ভাবে ছড়িয়ে থাকে বায়ুমণ্ডলে। রাসায়নিক উপাদান বলতে তার মধ্যে যে উপাদানগুলো আছে, যে গ্যাসীয় উপাদানগুলো আছে, সেইগুলা বিভিন্ন ভাবে ছড়িয়ে থাকে। যদি এইভাবে আমি বায়ুমণ্ডলকে বিভিন্নভাবে ছড়িয়ে থাকার উপরে নির্ভর করে বায়ুমণ্ডলকে দুটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল কাকে বলবো? যেই অঞ্চল জুড়ে বায়ুমণ্ডলের উপাদানগুলা সর্বত্র সমান ভাবে ছড়িয়ে থাকবে, সমানভাবে ছড়িয়ে থাকবে, অর্থাৎ তাদের যদি ঘনত্ব লক্ষ্য করা যায়, কাছাকাছি দুটা অঞ্চলের যদি ঘনত্ব লক্ষ্য করা যায়, প্রায় সেম হবে, সমানভাবে ছড়িয়ে থাকবে। তো মূলত নিচ থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটা স্তরের উপাদান, বায়বীয় উপাদান যতগুলো থাকে, প্রায় সমানভাবে ছড়িয়ে থাকে। ঠিক আছে? সমানভাবে বলতে একই উচ্চতায় যদি লক্ষ্য করা যায়, একই উচ্চতায় ঘনত্ব প্রায় সেম হবে। এরকম নয় যে উচ্চতা বাড়ার সাথে সাথে সমান হবে, না, একই উচ্চতায় ঘনত্ব সমান হবে। তো এইগুলাকে বলা হয় সমমণ্ডল। আর তার উপরে যেগুলো আছে বিষমমণ্ডল, এতে সমানভাবে ছড়িয়ে থাকে না। যেমন থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটা স্তরের যে বায়বীয় উপাদান, এগুলা সমানভাবে ছড়িয়ে থাকে না। এই জন্য এদেরকে বলা হয় বিষমমণ্ডল। এরপরে দেখো, তো দেখো ওজোন স্তর। ওজোন স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাসটা, ওজোন গ্যাস, ওজোন স্তর কোথায় লক্ষ্য করা যায়? ভূপৃষ্ঠ সাপেক্ষে 15 থেকে 35 কিমির মধ্যে, 15 থেকে 35 কিমির মধ্যে ওজোন গ্যাসের যে স্তর থাকে সেটাকে বলা হয় ওজোন স্তর। আসলে ওটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই পড়ে। ঠিক আছে? আর ওজোন স্তরের মধ্যে সবচেয়ে ঘনত্ব বেশি লক্ষ্য করা যায় কোথায়? 20 কিমি উচ্চতায় আর 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে। 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে 20 কিমি উচ্চতায় প্রায় 450 ডবসন ইউনিট। এটা হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব। ঠিক আছে? এই ডবসন ইউনিট, ডিইউ বা ডবসন ইউনিট, এটা দিয়ে আমি ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করি। ঠিক আছে? এরপরে দেখো ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি প্রধানত 3 রকম হয়: ইউভি এ, ইউভি বি, ইউভি সি। সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ 320 থেকে 360 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যদি ইউভি রশ্মি, সূর্য থেকে যে রশ্মিটা বাড়ায়, ইউভি রশ্মি আছে, সেটাকে বলে ইউভি এ। আর 280 থেকে 320 ন্যানোমিটারের মধ্যে থাকলে সেটাকে ইউভি বি বলবো। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা 190 থেকে 280 এর মধ্যে যদি থাকে, ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, তাকে বলবো ইউভিসি। তো এই ওজোন স্তর সৃষ্টি হয়েছে কিভাবে? পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে বায়ুমণ্ডলে ওজোন স্তর ছিল না। ওজোন স্তর পরে সৃষ্টি হয়েছে, যখন অক্সিজেন সৃষ্টি হয়। তারপরে অক্সিজেন সৃষ্টি হওয়ার পরে অক্সিজেনের উপরে যখন বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি পড়ে, বেশি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ইউভিসি, ইউভিসি আইসা যদি ওজোন গ্যাসের উপর, অক্সিজেন গ্যাসের উপরে পড়ে, অক্সিজেন গ্যাসকে দুটা অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়। এগুলা গ্যাস অবস্থায় থাকে। ঠিক আছে? অক্সিজেন পরমাণুতে ভাঙে, এগুলা গ্যাস অবস্থায় থাকে। এইগুলা আবার কোন অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে, অক্সিজেন গ্যাস অর্থাৎ O2 এর সঙ্গে বিক্রিয়া করে ওজোন তৈরি করে। তাহলে এখানে ওজোন গ্যাস সৃষ্টির মূল কারণ হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি, আল্ট্রাভায়োলেট সি, অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি। কম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি যখন অক্সিজেনকে ভেঙে অক্সিজেন পরমাণুতে তৈরি করে, সেই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন তৈরি করে। যেরকম সৃষ্টি করে ওজোন, অতিবেগুনি রশ্মি যেরকম সৃষ্টিতেও সাহায্য করে, সেরকম ধ্বংসেও সাহায্য করে। যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি ওজোনের উপরে পড়ে, সেই ওজোন অক্সিজেন আর অক্সিজেন গ্যাসে ভেঙে যায়। অক্সিজেন পরমাণু আর অক্সিজেন গ্যাস, মানে অক্সিজেন অণু O2 আর O তে ভেঙে যায়। ঠিক আছে? তাহলে সৃষ্টির কারণ এবং ধ্বংসেরও কারণ হচ্ছে ইউভি রশ্মি, ওজোন গ্যাসের। এরপরে দেখো, এটা হলো প্রাকৃতিক কারণ। ঠিক আছে? এটা সূর্য যে তৈরি করে সেই নষ্ট করে। এটা হচ্ছে সূর্যের যে অতিবেগুনি রশ্মি,
তার ফলে ঘটে। এছাড়াও ওজোন স্তর ধ্বংসের পিছনে মানুষ্য সৃষ্ট কিছু কারণ আছে, মানুষ্য সৃষ্ট কিছু কারণ, তার মধ্যে মূলত সিএফসি মূল ভূমিকা পালন করে। দেখো সেটা নিয়ে বলছি। আচ্ছা দেখো, ওজোন গ্যাস ধ্বংসে সিএফসি এর ভূমিকা। আচ্ছা সিএফসি এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এই সিএফসি কোথায় থাকে? সিএফসি একটা তরল, ঠিক আছে, তরল পদার্থ। এটা হিমায়ক রূপে কাজ করে। কি রূপে? হিমায়ক তরল, অর্থাৎ ঠান্ডা রাখতে সাহায্য করে। রেফ্রিজারেটর অথবা এসি, ফ্রিজ, এগুলা সব, রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ, এগুলাতে হিমায়ক রূপে, হিমায়ক তরল রূপে কি ব্যবহার করা হয়? সিএফসি ব্যবহার করা হয়। তো সেইটা যখন বাষ্প হয়ে বাতাসে মিশবে, জলীয় বাষ্প আকারে বাতাসে মিশবে, তখন সেটা কি করবে? উপরের দিকে উঠতে থাকবে, দিয়ে ইউভি রশ্মির সংস্পর্শে এলে, মানে তার উপর যদি ইউভি রশ্মি পড়ে, তো এর কিছু উদাহরণ দেখো, সিএফসি এর কিছু উদাহরণ, CF3Cl অথবা CF2Cl2 অথবা CFCl3, ঠিক আছে, এগুলো হচ্ছে উদাহরণ। আমি যেকোনো একটা নিয়ে কাজ দেখাচ্ছি, যেমন এইটা নিচ্ছি, ঠিক আছে, CF2Cl2। এটার উপরে যদি ইউভি রশ্মি এসে পড়ে, ইউভি রশ্মি যদি এর উপরে আপতিত হয়, তখন এটা ভেঙে গিয়ে CF2Cl আর একটা সক্রিয় সিএল পরমাণু তৈরি করে। সক্রিয় কেন? এর মধ্যে একটা মুক্ত মানে জোট 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 বাঁধার জন্য একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে, সক্রিয় একটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন দিয়ে কি করে? ওজনের সঙ্গে বিক্রিয়া করে। তো ওজনের সঙ্গে যখন বিক্রিয়া করবে, তখন তৈরি করবে OCl, আর ওজনকে ভেঙে অক্সিজেন পরমাণুতে তৈরি করে দেয়, অক্সিজেন পরমাণুতে পরিণত করে দেয়। এই OCl যে বিক্রিয়া করার পরে এও সক্রিয় থাকে। এই OCl যে অণুটা, এটাও সক্রিয় একটা অণু। এ আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করবে। OCl ওজনের সঙ্গে বিক্রিয়া করে একটা সক্রিয় ক্লোরিন আর দুটো অক্সিজেন পরমাণু তৈরি করে, অণু তৈরি করবে, দুটো অক্সিজেন অণু তৈরি করবে। এই 2 নম্বর আর 3 নম্বর যে বিক্রিয়াটা, এটা চক্রাকারে চলতে থাকবে। এই সক্রিয় সিএল আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, OCl উৎপন্ন করবে, ওজন উৎপন্ন করবে, অক্সিজেন উৎপন্ন করবে। আবার OCl ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? ক্লোরিন আর অক্সিজেন উৎপন্ন করবে। এইটা চক্রাকারে হতে হতে প্রায় একটা সক্রিয় ক্লোরিন 1 লক্ষেরও বেশি, একটা সক্রিয় ক্লোরিন 1 লক্ষেরও বেশি ওজনের পরমাণু অণুকে ধ্বংস করবে, ওজন অণুকে ধ্বংস করে। তারা একটা CFCl পরমাণু থেকে, একটা অণু থেকে, CF2Cl2 এরকম একটা অণু থেকে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু নির্গত হলে, সেই একটাতেই প্রায় 1 লক্ষেরও বেশি ওজনকে নষ্ট করার ক্ষমতা থাকে, ঠিক আছে। তার জন্য এটা হচ্ছে খুব দায়ী, সবচেয়ে মূল দায়ী যে গ্যাসটা, সেটা হচ্ছে সিএফসি। ওজন ধ্বংসে প্রধান ভূমিকা পালন করে কে? সিএফসি, ঠিক আছে। এটা খুব অপকারী একটা গ্যাস। তো দেখো, শুধু যে সিএফসি ভূমিকা পালন করে তা নয়, এছাড়াও নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইডেরও অনেক ভূমিকা পালন করে ওজন ধ্বংসে। তো এইসব গ্যাস, তোমরা জানো যে জেট বিমানের জ্বালানি হচ্ছে নাইট্রোজেন। জেট বিমানের মূল জ্বালানি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো সেই নাইট্রোজেন গ্যাস যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ জ্বালানি যখন জ্বলবে, দহন হবে, তখন এইসব গ্যাস উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইসব গ্যাস উৎপন্ন হবে। তো সেগুলা, আর জেট বিমান সব কোন স্তর দিয়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়, অর্থাৎ ওজোন স্তরের মধ্যে দিয়ে যায়। তাহলে ওজোন স্তরের সংস্পর্শে এলে এরা ওজনকে ভেঙে অক্সিজেনে পরিণত করে। যেমন নাইট্রিক অক্সাইড ওজনকে ভেঙে অক্সিজেন গ্যাস আর নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড ওজনকে ভেঙে নাইট্রিক অক্সাইড আর, অর্থাৎ একে অপরের, নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড তৈরি করে। এভাবে চক্রাকারে এই বিক্রিয়া চলতে থাকে। এতেও অনেক ওজন পরমাণু ধ্বংস হয়।
ওজন অণু ধ্বংস হয়। ঠিক আছে, এর পরের দিন আমরা ওজনের ধ্বংসের কারণে যেসব প্রভাব পড়ে সেই সব নিয়ে আলোচনা করব। আর আজকে এখান অবধি থাক। যাদের ভালো লেগেছে ভিডিওটা একটা লাইক দিবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে।